আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মেসেজগুলো চেক না করেই মনে হয় ঘুমিয়ে গিয়েছিলে তুমি। আমি তোমার বারান্দার ঠিক উল্টো দিকটাতে দাঁড়িয়ে। রোদেলা, এই রাত সাক্ষী আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জানি আমি একটু পাগলাটে ধরনের, আমার ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা হয়তো ঠিক না, তবে ভালোবাসা মিথ্যে নয়। একবার তোমাকে দেখবার নেশা আজ আমাকে এত দূর অবধি এনে এত দেরি পর্যন্ত আটকে রেখেছে। তুমি জানালা আটকাতে না আসলে হয়তো সকালে উঠে বারান্দায় দাঁড়াতেই আমাকে দেখতে পেতে। অনেক বেশি পাগলামি করে ফেলেছি, এজন্য আমি সত্যিই লজ্জিত। পারলে আমায় ক্ষমা করো। তোমার দিক থেকে কোনো অনুভূতি যদি না থাকে আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না, প্রমিস। ওপাশ থেকে কলটা কেটে যায়। 30 সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে একটা বাইক এইগুলি বরাবর অতিক্রম করে যায়। রোদেলার বুঝতে সমস্যা হয় না যে এটা শোভনের বাইকের শব্দ। একটু পরেই আজান শুরু হয় চারিদিকের মসজিদগুলোতে। রোদেলার মন এবার যেন কেমন আর্দ্র হয়ে যায়। কি আর করবে, নিচে একজন রক্ত মাংসের মানুষ তো। নামাজ পড়ে আল্লাহর কাছে সঠিক পথে থাকতে পারার দোয়া করে রোদেলা। সবকিছু মিলিয়ে জীবনটা কেমন যেন চটপাকানো অবস্থায় এসে দাঁড়িয়েছে। সামনের দিনগুলোতে পথ চলা যেন সহজ হয়, এই সাহায্য প্রার্থনা করে রোদেলা। ওর মায়ের জন্য হেদায়ত চায়। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ওর মাই এসব পরিস্থিতি তৈরির জন্য একমাত্র দায়ী। ওর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এই জীবন থেকে পালাতে চেষ্টা করত, বিয়ের শাদী করে এই বন্দি জীবন থেকে মুক্ত হতো। কিন্তু ও এমন কিছু ভাবে না। আচ্ছা, এটা কি ওর মায়ের কোনো মানসিক সমস্যা? অবচেতন মন যখন আবেগে আর্দ্র সচেতন মনের পাহারাদার, তখন হাঁপ ছেড়ে বাঁচার কথা বলে। রোদেলা আবেগকে কখনো প্রশ্রয় দেয় না। লম্বা সময় নিয়ে গোসল করে, বের হয়ে ফুরফুরে একটা আমেজে নাস্তা করে, সুন্দর একটা জামা বের করে পরে, চোখে হালকা কাজল পরে, হালকা রঙের লিপস্টিক দেয় ঠোঁটে, এক হাতে দুটো কাঠের ছুরি আর এক হাতে ঘড়ি পরে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লম্বা একটা শ্বাস নেয়। ফুল অফ এনার্জি একটা মোট নিয়ে আয়নাতে দেখে নিজেকে। হঠাৎ রোদেলার মা ওর ঘরে এসে দেখে বলল, কি রে, কই যাচ্ছিস? ওর মায়ের দিকে ঘুরে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, কেন, কলেজে? আমি তো ভাবছিলাম বিয়ে খাইতে যাচ্ছিস। শোনো মা, বড় মামি যখন ছাদে যায় এর চেয়েও বেশি সাজে। বলেই ডাইনিং রুমে গিয়ে নাস্তা খেতে বসে। নাস্তা খেতে খেতে ফোন করলো রিয়াকে। ওর প্র্যাকটিক্যাল খাতাটা যেন নিয়ে আসে তা বলতে। 8:30টার মধ্যে ফোন থেকে রিড আনরিড সব মেসেজ ডিলিট করতে চায় রোদেলা। এমন সময় বড় মামি এসে বলে, রোদেলা গত রাতে শোভন রোড অ্যাক্সিডেন্ট করেছে, পোস্তগোলা ব্রিজের ঢালুতে। ও এখন হসপিটালে ভর্তি। তোর মামা তো বাড়িতে নেই, তুই চল মা আমার সাথে। শুনে রোদেলা আতকে ওঠে। মামি বোরখা পরতে পরতে বলল, এত রাতে এই ছেলে এদিকে কি করে? এলো বল দেখি। রোদেলা মূর্তির মতো দাঁড়িয়ে কি বলবে বুঝতে পারছে না। ও মনে মনে ভাবছে, আচ্ছা, এই ঘটনার জন্য কি আমি দায়ী? হসপিটালে পৌঁছতে পৌঁছতে 9:30টা বাজল। হসপিটালে ঢুকতেই দেখল বাইরের ওয়েটিং লাউঞ্জে সবাই বসে আছে। শোভন এখন ঘুমিয়ে আছে। বড় মামিকে দেখে নাতাশার শাশুড়ি এগিয়ে এলেন। কিভাবে এমন হলো জিজ্ঞেস করতেই ঘটনার বিবরণ দিতে শুরু করলেন তিনি। শোভনের মা এক কোণের চেয়ারে বসে তসবিহ পড়ছেন। ধর্মকর্মে তিনি অনুকরণীয় ব্যক্তিত্ব। এত বড় বিপদেও কি সুন্দর স্থির তিনি। রোদেলার দিকে চোখ পড়তেই একটা সৌজন্য হাসি হাসলেন, যার অর্থ, কেমন আছো? এমন পরিস্থিতিতে কেউ এত শান্ত থাকতে পারে? রোদেলা তার কাছে গেল, তার পাশে বসল। তিনি রোদেলাকে আবার জিজ্ঞেস করলেন, কেমন আছো? রোদেলা কোনো উত্তর দিল না, তার দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। রোদেলার ভিতরের অনুভূতিগুলো কেমন দলা পাকিয়ে আসছে। গলা চোয়াল শক্ত হতে শুরু করছে, কান্না আসছে মনে হয়। রোদেলা তার হাত স্পর্শ করল, হাতটি 2 হাতে আলতো করে ধরে ওর কাছে এনে বলল, আন্টি, আপনি এই বিপদে কিভাবে এমন স্থির রয়েছেন আমাকে শেখাবেন? আমি যেন বিপদে আপনার মতো স্থির থাকতে পারি।
একটু বলেই মুখের কাছে হাতটা নিয়ে কেঁদে দেয় রোদেলা। তিনি অন্য হাত রোদেলার মাথায় রাখলেন, বললেন, দোয়া করো মা, আমার ছেলেটার জন্য দোয়া করো। বলে তিনিও কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, কোন অপরাধের শাস্তি আল্লাহ আমার ছেলেকে দিলেন? রোদেলা মাথা উঁচু করতে পারল না। নিজেকে অনেক অপরাধী লাগছে ওর। কিভাবে তাকাবেও? পাশের সবাই ওদেরকে অবাক হয়ে দেখল। নাতাশার শাশুড়ি বলল, ভাবি, কোনো বিপদের সময় এমনি পাথর হয়ে যান, কান্না পর্যন্ত করেন না। এটা ওনার একটা সমস্যা। মাঝে মাঝে এমনও হয় যে বিপদের কথা শুনে তিনি শক্ত হয়ে বসে রইলেন, পরে তার স্ট্রোকের মতো হয়ে যায়, পরে তাকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এই জন্য আমরা তাকে কোনো দুর্ঘটনার খবর শোনাই না। কল্লোল বলল, আমার জ্ঞান হওয়ার পর এইভাবে প্রথম কাঁদতে দেখলাম তাকে। অনেক ছোটবেলায় বাবা মাকে পরপর হারিয়ে তিনি এমন হয়ে গেছেন। না কাঁদতে পারায় তার হার্টের সমস্যা হয়ে গেছে। বড় মামি বাইরে থেকে এক পলক দেখতে চাইল। কল্লোল তাকে কেবিনের সামনে নিয়ে গেলেন। কল্লোল বলল, মাথায় সামান্য আঘাত পেয়েছে, হাতেও সামান্য ফ্র্যাকচার হয়েছে, তবে পায়ের হাড়ে বড় ফাটল হয়েছে। ওষুধে না সারলে ছোট একটা অপারেশন করাতে হবে। রোদেলা শোভনের মায়ের পাশে বসেই এসব শুনছে। রোদেলা শোভনকে দেখতে গেল না। ও মনে মনে ভাবলো ওকে দেখার অধিকার ওর নেই। আজ ওর জন্যই এমন পরিণতি হয়েছে শোভনের। নাতাশা হঠাৎ এসে বলল, বড় মা, শোভন ভাইয়ের ঘুম ভেঙেছে, চলেন কথা বলে আসবেন। এই ঘুম নিয়ে ভয়ে ছিল ডাক্তাররা। এমন ঘুম অনেক সময় কোমায় পৌঁছে দেয় রোগীদের। সবাই কেবিনে ঢুকলো। শোভনের মা শুকরিয়া জানাতে 2 রাকাত নামাজ পড়লেন, তারপর ছেলেকে দেখতে গেলেন। রোদেলা ততক্ষণ ওখানেই বসেছিল। রোদেলা একা বসে আছে দেখে নাতাশা ওর কাছে এসে বলল, আপা চল, ভাইয়াকে দেখবি। না, আমি যাবো না রে। হসপিটালে এলি, এতক্ষণ বসে রইলি, না দেখলে খারাপ দেখায়। চল আপা। না রে নাতাশা, আমি ওনাকে এইভাবে দেখতে চাই না। এমন সময় কল্লোল এসে বলল, ভিজিট আমার শেষ হয়ে যাবে, চলুন। রোদেলা ভয়ে যাচ্ছে না, ভয় পাচ্ছে ও কেঁদে ফেলে। আর সবাই জেনে চাইছে এত রাতে ওর সাথে দেখা করতেই শোভন হাসনাবাদে গিয়েছিল। নাতাশা এক প্রকার জোর করেই নিয়ে গেল ওকে। ঘরে ঢুকতেই রোদেলা দেখল মাথায় ব্যান্ডেজ করা, হাতেও ব্যান্ডেজ, পায়ে হাঁটুর কাছে ছিদ্র, লোহা ঢুকিয়ে দিয়ে 5 লিটার পানির বোতল দিয়ে টানা দেওয়া। কল্লোলের মা তার বেআইনকে বলছেন, মাথায় তেমন আঘাত পায়নি, হাতের সামান্য ফ্র্যাকচার, পায়ের হাড়ের সামান্য ফাটল হয়েছে। ডাক্তার বলেছে ওষুধে সেরে যাবে। এসব কোনো ব্যাপার না, আজকাল চিকিৎসার বিজ্ঞানে কত উন্নতি হয়েছে। কথাগুলো শোভনের মাকে সান্ত্বনা দিতে বলছেন তিনি। তা সকলেরই জানেন। ও সবার পিছনে দাঁড়িয়ে রইল। কেমন যেন ধরা পড়ার ভয়ের মতো ভয় ওর মনে জেঁকে রইল। এমন সময় শোভনের বোন হুড়মুড় করে কেবিনে ঢুকলো। রোদেলা গেটের কাছে থাকায় ধাক্কা লাগালো ওর গায়ে। তিনি এটা খেয়ালও করলো না। রোদেলা ভাবলো মনের যা অবস্থা তাতে খেয়াল না করাই স্বাভাবিক। ভাইয়ের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল, কিভাবে এসব হলো ভাই? কে তোর এমন ক্ষতি করলো? এত রাতে তুই কেন এখানে গিয়েছিলি? এতগুলো প্রশ্ন একসাথে করে কান্নায় ভেঙে পড়লেন তিনি। কল্লোল ওকে বকা দিয়ে বলল, পাগল হয়েছিস এমি? এসব কথা বলার সময় কি চলে যাচ্ছে? উনি পাশের সোফায় বসে কাঁদতে থাকলো। এমন সময় একজন নার্স এসে বলল, রোগীর গার্ডিয়ানদের ডাকছেন ডাক্তার, আর ঘরের ভিড় কমান। এত লোক দেখলে ডাক্তার রাগ করবেন। কল্লোল, কল্লোলের মা, অ্যামি, নাতাশা, বড় মামি সবাই গেল ডাক্তারের কথা শুনতে। শোভনের মা আর রোদেলা রইল ঘরে। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। রোদেলা যেখানেই দাঁড়িয়ে হঠাৎ শোভন উফ করে কাতরে উঠল। ওর মা বলছে, বাবা ব্যথা পাইছিস বাবা? না মা, তুমি চুলে হাত বুলে দাও, আমার ভালো লাগছে। রোদেলার হাত পা কেমন ভেঙে আসছে। ও দাঁড়াতে শক্তি পাচ্ছে না। তাই কাছের সোফাটায় বসতে যেতেই হাত লেগে ঔষধের প্যাকেটটা পড়ে যায়। সেই শব্দে শোভন মাথাটা ঘুরিয়ে তাকালো। দেখলো রোদেলা ঔষধগুলো তুলছে। শোভন জানতো না ওর মা ছাড়া অন্য কেউ এই ঘরে আছে।
ও কেমন কাছুমাছু করে বসা থেকে দাঁড়িয়ে গেল। শোভন বলল, আপনি এসেছেন? মনে মনে বলে রোদেলা, আপনি? এত কষ্ট কেন করলেন? তেমন কিছু না, সামান্য একটু ব্যথা। বলে শরীর ঘোরাতেই আবার কাতরে উঠল ব্যথায়। রোদেলা দৌড়ে এসে বলল, আপনি নড়বেন না। ব্যথা অল্প না বেশি তা আপনার চেয়ে ভালো কে জানে। একজন নার্স এসে বললেন, রোগীর মাকে জরুরি কিছু পেপার সাইন করতে হবে, আপনি আসুন আমার সাথে। শোভনের মা নার্সের সাথে চলে গেল। রোদেলাকে বলল, তুমি ওর পাশে থাকো একটু, আমি আসছি। রোদেলা অনেকক্ষণ তাকিয়ে থাকলো। শোভনও ওর দিকে তাকালো। বেশ কিছু সময় পর রোদেলা ওর কাছের চেয়ারটাতে বসে শোভনের হাত দুটো ধরল। ওর মায়ের হাত যেভাবে ধরেছিল ঠিক একইভাবে হাত দুটো ধরে কেঁদে কেঁদে বলল, এই সব কিছুর জন্য একমাত্র আমিই দায়ী। আরে কি বলছো তুমি? তুমি কেন দায়ী হতে যাবে? আমি যে কতটুকু অপরাধ তা যদি আপনি জানতেন। আমি ঘটনাকে পুঁজি করে তোমায় কোনো প্রকার জোর করতে চাই না রোদেলা। আমার জীবনটা অন্ধকারে ঘেরা। এই যে বাইরের আমাকে দেখো, এটা আমার একটা খোলস। ভিতরকার আমি ভাঙাচোরা, ক্ষত বিক্ষত। আমি চেয়েছি তোমার আলোতে নিজেকে আলোকিত করতে। এরপর বেশ কিছু সময় নীরবতা দুজনেই। এসব বলে তোমার সিম্প্যাথি নিতে চাই না আমি। আর হ্যাঁ, এসবের জন্য তুমি নিজেকে কেন দোষী ভাবছো? তুমি মোটেও দোষী নও। দোষী তো আমি। অনধিকার চর্চা করে তোমার জীবনের সীমানায় প্রবেশ করতে চেয়েছি। আমার জীবনটা অন্যরকম শোভন, আপনি তা জানেন না। আমি চাইও না জানেন। আমাদের মধ্যে খুব ভালো একটা আত্মীয়ের সম্পর্ক রয়েছে। এর বেশি কিছু আমার পক্ষে ভাবা অসম্ভব। আপনি আমাকে ক্ষমা করবেন। শোভন চোখের পানি আড়াল করতে ওপাশে ঘাড় ফিরিয়ে রাখে। এমন সময় এমি দরজা ঠেলে কেবিনে প্রবেশ করে দেখে রোদেলার হাতে শোভনের একটা হাত। ওনাকে দেখে রোদেলা দ্রুত শোভনের হাত ছেড়ে পালিয়ে যায়। এমির পিছনে সবাই একসাথে ঘরে ঢুকলো। বড় মামি বলল, রোদেলা চল মা, আমরা যাই, বিকেলে আবার আসবনি। আর পিয়ান সাহেবা, হসপিটালে কে কে থাকবেন? আমি বাসা থেকে খাবার নিয়ে আসবো। নাতাশার শাশুড়ি বলে, আরে কেন আপনি ঝামেলা করতে যাবেন? আমাদের বাড়ি থেকেই খাবার আসবে, শুধু শুধু কষ্ট করার দরকার নেই। শোভনের মা বলল, আপনারা এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। খাবার আনার কোনো দরকার নেই। ওরা বিদায় নিয়ে চলে গেল। রোদেলা বের হয়ে শুনতে রাতে শোভনের পায়ে অপারেশন হবে। ভাঙা হাড়ে সাপোর্ট হিসেবে পাত জুড়ে নিবে। হাত ছোড়া লাগলে সেটা আপনার খুলে ফেলা হবে। রোদেলা নাতাশা কিংবা কল্লোল কারো কাছ থেকে বিদায় নিল না। আনমনা হয়ে ফিরে এলো। বাড়ি ফিরে রোদেলা ওর মাকে খুঁজে পায় না। কাজের খালাকে জিজ্ঞেস করায় তিনি বললেন, খালাম্মায় বাসা দেখবার গেছে, পছন্দ হইলে অ্যাডভান্সও কইরা আসবো নাকি। রোদেলা রুমে গিয়ে ফ্রেশ হয়। দিনের ঝকঝকে আলো যাতে ঘরে ঢুকতে না পারে তাই সবগুলো পর্দা টেনে দেয়। দরজা আটকে ঘরটাকে অন্ধকারে ডুবিয়ে দেয়। ভাবতে থাকে জীবনটা এমন কেন? কারো সামনে মাথা উঁচু করে কথা বলা যায় না, কারো কথার প্রতিবাদ করা যায় না, মুখ বুজে সব শুনতে হয়। কাউকে ভালোবাসা যায় না, ঘর বাঁধার স্বপ্ন দেখা যায় না। দুচোখ বেয়ে পানি পড়তে থাকা রোদেলার। ওদের জীবনটা এমন কেন? কেন এমন? ক্লাস 10-এ থাকতে রোদেলা জীবনে প্রথমবারের মতো প্রেমে পড়েছিল। নিভৃতে অনেকেই কড়া নেড়েছিল, তবে এর আগে ঠিক প্রেম চাতা হয়ে ওঠেনি ও পাত্তা না দেওয়ার কারণে। তাছাড়া ও পড়াশোনাও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে ব্যস্ত থাকতো। ছবি আঁকা, গান শেখা, আবৃত্তি এসবের ক্লাস নিয়েই ব্যস্ত সময় কাটত। তখন ওরা থাকতো নারিন্দায় ভাড়া হিসেবে। বাবা মা আর 2 বোনের ছোট্ট সংসার। ছেলেটা থাকতো পাশের বাসায়। স্কুলে যাওয়া আসার পথে পিছু নিত। বেশ কিছুদিন যাবার পর রোদেলার এক বন্ধু সিমি ব্যাপারটা বলে ওকে। বেখেয়ালি রোদেলা তখনও টের পায়নি কিছু। একদিন একাডেমিতে প্রোগ্রাম থাকায় বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। ওদের বাসাটা মেইন রোড থেকে একটু ভেতরে। রিক্সা থেকে নেমে হেঁটে যখন গলিতে পা রাখে ও হঠাৎ লোডশেডিং অন্ধকারে ডুবে যায় গলিটা। সামনে পথটা চিনে নিতে কিছুটা সময় লাগে ওর। ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে থাকেও। বড় কেউ আসলে তার পিছু পিছু নেবে।
এমন সময় কোথা থেকে যেন বেরিয়ে এলো একজন। মিষ্টি একটা গন্ধে আশপাশ ভরে উঠল। অবয়বটা যখন এগিয়ে এলো তখন রোদেলা বুঝতে পারে এটা সেই পিছু নেওয়া ছেলেটা। খুব সম্ভবত ও বুঝতে পেরেছে যে রোদেলা ভয় পাচ্ছে। ছেলেটা কিছু না বলেই মোবাইলে টর্চটা ঝেলে হনহন করে ওকে ক্রস করে হাঁটা দিল। কোনো কথা না, বার্তা না, কিচ্ছু না। রোদেলা কিছু না বোঝার ভান করে ওর পিছু পিছু হেঁটে ওদের বাড়ির গেটে ঢুকে পড়ে। ঢুকে ও বাড়ির ভিতরে যায় না, গেটের আড়ালেই দাঁড়িয়ে থাকে ছেলেটা কি করে তা দেখার জন্য। কারণ ওইদিকে না আছে রাস্তা, না কোনো বাড়ি। রোদেলা জানে এই গলিতে ওরা থাকে না, ওদের বাড়ি মেইন রোডের সাথে। তাছাড়া ও যেদিকে হাঁটা শুরু করেছে সেখানে রাস্তা শেষ। একটু দাঁড়িয়ে থেকেও দেখলো যে ছেলেটা ওর বাড়িতে ঢুকবার সাথে সাথে ইউটার্ন নিয়ে গলি থেকে বেরিয়ে যাচ্ছে। রোদেলা মুচকি হেসে বাড়ির ভিতরে চলে যায়। এই ঘটনার পর রোদেলার মনে একটা সফট কর্নার তৈরি হয় ওর জন্য। ক্লাসের বোরিং সময়ে রিকশায় বসে পড়তে বসে হঠাৎ, এমনকি খাবার খেতে বসেও ওই সন্ধ্যার কথা মনে করে মুচকি হাসি হাসত ও। রোদেলা ওকে ফলো করবার ব্যাপারটা জানার পর প্রায়ই ওকে ওদের বাড়ির আশেপাশে দেখতে পায়। সারা দিনে 2 বার, একবার সকালে ও যখন স্কুলে যায় তখন, আর একবার বিকেলে কোচিং থেকে ফিরবার সময়। রোদেলা তাকাতো না, তবুও বুঝতো ওর উপস্থিতি। একটা সময় এমন হয়ে যায় যে ওকে না দেখতে পেলেই চিন্তা হতে থাকে ওর। একদিন সিমির সন্ধ্যায় ওদের বাসায় আসে। ওরা ওদের বাসার পাশের ফ্ল্যাটেই থাকে। এসেই রোদেলাকে এক ফাঁকে বলে যে, আকিব ভাইয়া তোর সাথে একটু কথা বলতে চাই। কেস তো ভালো না রে, তোর প্রেমিক বেচারা কাহিল। রোদেলা ওই দিনের ঘটনাটা বলে। এরপর দুজনেই হেসে গড়িয়ে পড়ে। রোদেলা সেদিন জানতে পারে ছেলেটা অনার্সে 2nd ইয়ারে পড়ে। তাছাড়া ওর বাবা মা চাইও পড়াশোনাটা করে বিদেশ যাক, সেজন্য পড়ার পাশাপাশি IELTS কোচিং শুরু করেছে। এরপর প্রি টেস্ট পরীক্ষা চলাই এসবে মন ছিল না ওর। এর মধ্যেই একদিন স্কুল থেকে ফিরছিল ও গলির এক পিচ্চি ছেলে ওর হাতে একটা ভাঁজ করা কাগজ দেয়। কাগজটা হাতে নিয়ে আশেপাশে একবার চোখ বুলায় ও, কেউ রয়েছে কিনা। বাসায় এসে একের পর এক ব্যস্ততা। খালামণিরা এসেছেন ওদের বাসায়। একটুও ফুরসত পেল না কাগজটা খুলে দেখবার। একবার মনে করলো বাথরুমে নিয়ে পড়বে, আবার ভাবলো না, কাগজটাকে আলমারির কাপড়ের ভাঁজে রেখে দিল। অবশেষে রাতে বইয়ের ফাঁকে কাগজটা খুলে রেখে দেখল বিশাল এক চিঠি। এমন চিঠির অভিজ্ঞতা ওর সেটাই প্রথম। ওর আগে যেগুলো পেয়েছিল তা ফালতু টাইপ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, চিঠিতে কোথাও কারোর নাম নেই। চিঠির উত্তেজনায় সে রাতে ওর ঘুম হলো না। পরদিন সকালে কিংবা বিকেলে কোথাও আকিবকে দেখা গেল না। তারপর দিনও না, তারপরও না। একটা মানুষ হঠাৎ করে এমন হাওয়া হয়ে গেল। সিমিকে দিয়ে খবর লাগলো রোদেলা। সিমির এক বন্ধুর মারফত জানতে পারলো ও ঢাকায় নেই, চিটাগং গিয়েছে ও চাচার বিয়ের দাওয়াতে। চাচার বিয়ে বলে কথা, বেশ কিছুদিন থাকবে ওরা, এটা বোঝা গেল। রোদেলা একটু অস্থির বোধ করলো, কার চিঠি কে পাঠালো এসব ভেবে। তাছাড়া আকিবকে তো জিজ্ঞেসও করা যাবে না যে এই চিঠিটা কি তুমি দিয়েছো? কি যন্ত্রণা। এরপর কেটে গেল দিন 15। রোদেলাদের বাসায় একটা ঝামেলা হয় ওর বাবাকে নিয়ে। এসব ঝামেলা নতুন না, সেই ছোটবেলা থেকেই তিনি ঝামেলা পাকায় আর ঝগড়া করে। ওদের নিয়ে নানু বাড়ি চলে যেতে ওদের মামারা সমাধান করে আবার পাঠিয়ে দিতেন। এতে করে সবচেয়ে বেশি ক্ষতি হতো ওদের কোমল বোন আর পড়াশোনায়। এটা বাবা কিংবা মা কেউই বুঝতেন না। রোদেলার বাবা মানুষটা অতি মিষ্টভাষী, বিনয়ী। কথা বললে মনে হবে তার মতো ভালো মানুষ দুনিয়াতে আর একটা নেই। তবে বাস্তবে তিনি বেশি সুবিধা ছিলেন না। মানুষের বিশ্বস্ততা অর্জন করে নিজের প্রয়োজনে তার ক্ষতি করতেও বাধ্য না তার। একটা ঘটনা বললে ব্যাপারটা পরিষ্কার হবে। রোদেলার মেজো মামার বিয়ে, তিনি বড় হওয়া সত্ত্বেও একদিন বিয়ে করেননি, বিদেশ ছিলেন তাই। ছোট মামাকে তার আগেই খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেন নানু। খুব স্বাভাবিক, রোদেলার বাবার বোন জামাই হিসেবে কিছু দায়িত্ব রয়েছে। তিনি ওর বড় মামাকে বললেন তার পরিচিত লোক আছে, কম দামে গরু আর মুরগির ব্যবস্থা করে দিতে পারবেন। বড় মামা বিশ্বাস করে তাকে কিছু টাকা অ্যাডভান্স করতে দেন। তখন তিনি বললেন পুরো টাকাটা দিলেই তারা এই দামটা রাখবেন। অগত্যা বড় মামু
পুরো টাকাটাই দিলেন। এমনকি তিনি নিচে পর্যন্ত যান না ওই লোকের সাথে কথা বলতে, ওর বাবাকেই সব দায়িত্ব দিয়ে দেন। গায়ে হলুদের বিরিয়ানির জন্য গোস্ত পাঠানোর কথা সেদিন সকালে, তাকে খবর দেওয়ার বলল তারা গরু জবাই করে গোস্ত কেটে পাঠিয়ে দিবে। দুপুর হয়ে যায়, গোস্তের খবর নেই। উপায় অন্তর না দেখে বড় মামা রোদেলাদের বাড়ি যায়। গিয়ে দেখে বাড়ি তালা দেওয়া। রোদেলার মা তার 2 মেয়েকে নিয়ে বিয়ে উপলক্ষে বাবার বাড়ি সেই আগে থেকে। সন্ধ্যা হয়ে যায়, তবুও রোদেলার বাবা কি গোস্ত কোনোটাই খবর নেই। উপায় না দেখে তখন বড় মামা তার বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে গরুর গোস্ত কিনে হলুদের অনুষ্ঠানের জন্য। রান্না হতে হতে সেদিন 10টার মতো বেজে যায়। পরের দিনও তার কোনো খবর নেই। চলন যাবে সেই প্রস্তুতি চলছে। রোদেলার বাবা টাকাটা নিয়ে হাওয়া। এদিকে বাড়ি পুরো গরম। কেমন অমানুষ হলে এমন সময় এই কাজ করতে পারে তা বলছিলেন বড় খালামণি। তিনি রোদেলার নানার আগের পক্ষের বড় মেয়ে। বড় মামা সব বুঝতে পারেন, কারণ এর আগেও রোদেলার বাবা এমন ঘটনা ঘটিয়েছিলেন। বিয়েবাড়ি তখন মরাবাড়ির মতো অবস্থা। এত বড় একটা কেলেঙ্কারি হয়ে গেছে। মানুষের মুখে মুখে এই কথা। প্রায় 700 মানুষের আয়োজন কি মুখের কথা? বড় মামা পুরো টাকাটাই তাকে দিয়ে দিয়েছিলেন। কোনো উপায় না দেখে চড়া সুদে টাকা নেয় বৌভাত অনুষ্ঠানের জন্য। রোদেলাদের মুখ দেখানো দায়, ওরা পারে না মাটির নিচে ঢুকে যায়। ওর নানু বাসার এক ভাড়াটিয়ার বউ রোদেলাকে ডেকে জিজ্ঞেস করলেন,